নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর চেকপোস্টের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে, যারা ওপার বাংলাতে চলে যাবে। তারা এই ভারতবর্ষে এসেছিলেন, নানানভাবে এসেছিলেন। তারা কেউ তারা এখানে থাকতেন, সেই কারণেই চলে এসছেন। তারা এখানে এই দেশে এসে কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর আছেন। তারা আজকে এই সময় দাঁড়িয়ে তারা এই দেশ থেকে তারা বাংলাদেশে তাদেরকে চলে যেতে হচ্ছে, এবং সেই সময় তাদের যে সমস্যার কথা, সেই সমস্যার কথাগুলো তারা আমাদের সামনে তুলে ধরে। আপনারা দেখলেন, আজকে আমরা পৌঁছে গেছিলাম উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত আমরা যে বিথারি হাকিমপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্টে আমরা সেখানে পৌঁছে গেছিলাম। এবং সেখানে পৌঁছে যাওয়ার পর আমাদের যে অভিজ্ঞতা হলো, সেখানকার মানুষ যা বললেন, যারা আমরা দেখলাম ওখানে গিয়ে যে পিলপিল করে মানুষ বাংলাদেশে পালাচ্ছে, যারা অনুপ্রবেশকারী এদেশে এসছিল, অবৈধভাবে যারা এসছিল, তারা বাংলাদেশে পালাচ্ছে। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, তার পাশাপাশি তারা কি বললো তাদের মুখেই শোনাবো। আমি সেটা বলার আগে একটা প্রশ্ন আমি করব আজকে। সেই স্বঘোষিত সাংবাদিকদের কাছে আমার এই প্রশ্ন, যে সাংবাদিকরা এখন এটা সোশ্যাল মিডিয়াতে যারা লিখছেন, যারা বলছেন যে সাংবাদিকতার অর্থ তারাই বোঝেন, অর্থাৎ মমতা ব্যানার্জির দালালি করাটাই হচ্ছে সাংবাদিকতার একমাত্র ডেফিনেশন। তৃণমূল কংগ্রেস কিংবা মমতা ব্যানার্জির বিরোধিতা করা মানে আপনি সাংবাদিকতার যে নিয়ম কানুন রয়েছে তাদের কথা অনুযায়ী সেই নিয়ম কানুনকে আপনি ভঙ্গ করছেন, আপনি ল অফ জার্নালিজমকে ব্রেক করে বেরিয়ে যাচ্ছেন। এইরকম একটা ভার্সন তারা তৈরি করার চেষ্টা করছে। এদের সংবাদ মাধ্যমগুলোতে প্রত্যেক দিন এরকম একটা মিথ্যে প্রচার চালাচ্ছে যে এ রাজ্য থেকে আসলে কোনো বাংলাদেশি এখান থেকে যাচ্ছে না। অর্থাৎ মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিল যে এ রাজ্যে কোনো রোহিঙ্গাই নেই, এ রাজ্যে কোনো অনুপ্রবেশকারী নেই, সেই ন্যারেটিভটাকে সেট করার জন্য এই ধরনের দালাল মিডিয়া এবং তাদের সাংবাদিককুল জ্ঞান দিচ্ছে আমাদেরকে যে আমরা যে সংবাদগুলো দিচ্ছি সেগুলো নাকি ফেক নিউজ। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। আগে দেখুন প্রথমে যে এই যে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশে চলে যাবে, তারা কি বলছেন। প্রথম দিদি, আপনার নাম কি? মদিনা? রোজিনা। এখানে কোথায় থাকতেন? সায়েন্স সিটি। ওখানে আপনারা কি করতেন এখানে? আচ্ছা, লোকের বাড়িতে না, এমনি আর অন্য কোনো কাজও করতেন? ওইখানে ওইসব কাজ করতেন। তারপরে কি হলো, এখন চলে যাচ্ছেন কেন? এবারে সমস্যা হচ্ছে, আমাকে বাংলাদেশি মানুষ থাকতে দেবে না, তাই আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা বাংলাদেশের কোথায় থাকেন? কয়রা থানা। আচ্ছা, আপনারা এই যে চলে যাচ্ছেন, এর জন্য কি বিএসএফ আপনাদের কাগজপত্র দেখছে সব? ওই বাংলাদেশেরটাই দেখছি, এবারে তার আমাকে কোনো ডকুমেন্ট নেই। আচ্ছা, এবারে ওই বাংলাদেশেরটা দেখে আপনাদের পার হচ্ছে, আপনারা যাচ্ছেন কিভাবে? এখান থেকে যাবেন কিভাবে? যাবো ওদিক থেকে আইছি গাড়িতে, নিজেরা খরচা করি। আচ্ছা, নিজেরাই খরচা করে এসছেন? এই গাড়ির খরচা কেউ দেয়নি? না, এই জায়গাতে যেটা নিয়ে যাবে এটাই তো নিচ্ছে না, সেটাই শুনছি। আচ্ছা, এখান থেকে আপনারা কিভাবে যাবেন যে ওই বিএসএফ ব্যবস্থা করে দেবে তা নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা, এবারে ওখানে ওপারে যখন যাবেন আপনারা, তখন কি বাংলাদেশে আবার কাগজপত্র দেখতে চাইছে? আপনারা কতজন করে যাচ্ছেন এক এক সময়? আজকে বসে আছেন, কখন যাবেন, কখন আপনারা? যে সময় ডাকবে আমাকে সেই সময়। ও, আপনাদের এরকম লাইন আছে? আচ্ছা, এই যে আপনারা এখন বসে আছেন, খাওয়া দাওয়া এগুলো কিভাবে? এত বাচ্চা রয়েছে, ওই বাচ্চাদের ছবিটা একটু দেখো। এই এত বাচ্চা কাচ্চা সব রয়েছে। এই বাচ্চাদের খাবার কিভাবে হচ্ছে? এই আপনাদের খাবার দাবার কি হচ্ছে? কালকে যে সময় আইলাম সেই সময় খাতি দিল। কে দিয়েছে? কারা খাবার দিল? এই জায়গার লোকজন দিয়েছে। মানে গ্রামের মানুষজন আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে? সবাইকে খাবার দিয়েছে। সেকেন্ড যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আমাদের নিউজ নয়া ভারতের প্রতিনিধি রত্না দাস, তিনি ইন্টারভিউ করেছিলেন একজন মহিলা। তার সন্তান জন্ম হয়েছে, সন্তান কিভাবে জন্মেছে, তারা কতদিন এদেশে এসছেন এবং এখন এদেশ থেকে কেন চলে যাচ্ছেন, এই বিষয় সম্পর্কে সেই মহিলার মুখেই শুনুন সে ঠিক কি বললো। শুনুন। তোমাদের এখানে যখন কারোর বাচ্চা হয় তখন তারা হাসপাতালে নিয়ে যায় তো? তোমাদের যদি কারোর বাচ্চা কতদিন এসছে? তুমি 2-3 বছর। আপনার নাম কি? সোমায়া বিবি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আপনার নিউটাউন থেকে এসেছি। নিউটাউনে কতদিন ছিলেন? নিউটাউনে এই বেশিদিন না, হয়তো। আপনার কি এটা আপনার ছেলে? এই ছেলের বয়স কত? ছেলের বয়স 5 বছর। ছেলে কোথায় হয়েছে? বাংলাদেশে
আপনার মানে আপনার বাড়ি আসল বাড়ি কোথায়? আপনার এই ছেলে কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে না ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে করেছে। এ কোথায় হয়েছে? না ইন্ডিয়াতে মানে হসপিটালে হয়েছে না সরকারি হাসপাতালে হয়েছে? বাড়িতে হয়েছে। তো এর তো বার্থ সার্টিফিকেট আছে? বার্থ সার্টিফিকেট দেয়নি। বাড়িতে কি ডাক্তার এসেছিল? বাড়িতে ডাক্তার এমনি হয়েছিল। তা এর স্কুলে ভর্তি করবেন কি করে? যদি আপনি থাকতেন, যদি আজকে এসআইআর না হতো আপনি তো নিশ্চয়ই থাকতেন এই দেশে। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা না, ধরুন যদি আপনাকে আজকে যেতে না হতো, ছেলে বড় হতো, এর পড়াশোনা, এটা আপনি বার্থ সার্টিফিকেট ছাড়া কি করে স্কুলে ভর্তি করতেন? আমরা তো বাড়ি যাব বলে আগে থেকে অনেকদিন থেকে বলছিলাম যে আমরা বাড়িতে যাব। আমাদের বাড়িতে গেলে আমাদের দেশে আমাদের কাগজপত্রের নথি দেখে আমাদের বাচ্চাদের। আচ্ছা, ও বাংলাদেশ থেকে আপনি কিসের জন্য এসেছেন এখানে? আমি এসেছিলাম মূলত বাচ্চা মানে আমরা স্বামী স্ত্রী দুজনে এসেছিলাম, অসহায় বলে আমরা এসেছিলাম। এখন আমরা থাকতে পারছি না, জন্য চলে যাচ্ছি। যখন থেকে শুনেছি যে এখানে এরকম হবে তখন থেকে আমরা বলেছি আমরা চলে যাবো। এখন শুনেছি যে এরকম যাচ্ছে আমাদের জন্য গিয়েছে। আচ্ছা, ও আপনারা বাংলাদেশ থেকে কিভাবে এলেন? আমরা হচ্ছে আপনার চোরাইতে এসেছিলাম। আচ্ছা, সে এসে এবার যে চলে যাচ্ছেন, বাংলাদেশের কাগজপত্র আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের কাগজ। আর ওখানে আপনারা কি কাজ করতেন? ওখানে আপনার বিভিন্ন রকমের কাজ করতে, এখানে যেরকম কাজ হচ্ছে ওখানে কি ঘর ভাড়া নিয়ে থাকতেন না নিজেরা জায়গা করেছিলেন? নিজস্ব ঘর ছিল। বাংলাদেশ থেকে এসে আপনি ওখানে কলকাতা কোথায় বললেন আপনি? ওই নিউ টাউনে, ওখানে আপনি নিজস্ব ঘর করেছিলেন? ওখানে হিটপুর জায়গা আমরা আর কি। আচ্ছা, ওখানে কি কেউ আপনাদেরকে বসিয়েছিল না আপনারা নিজে গিয়ে? আমরা নিজেরাই বসি। ওখানে এমনি পার্টির লোক তো কেউ সাহায্য করেন? আপনারা নিজেরাই গিয়ে বসেছিলেন, কিন্তু কেউ কোনোদিন বাধা দেয়নি? ওখানে আরো কতজন ছিল? ওখানে আপনার তো আর কেউ নেই। আমরা তো ওখানে অনেকজন ঘর ছিল, সবাই চলে এসছে, আমরাও চলে এসছি। ওখানে মূলত আর কি মানে আপনাদের পরিবারের আপনি, আপনার স্বামী আর আপনার বাচ্চাকে নিয়ে এসছেন? আর কোনো আত্মীয় স্বজন এসছে আপনার? আমরা এখানে খবর সংগ্রহ করতে গিয়ে যেটা জানলাম যে বিএসএফ এই যারা ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টাল একটা তৈরি করেছে এবং সেই ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টালের মাধ্যমে এই যে যারা এসছেন, যাদেরকে দেখছেন এই লাইন দিয়ে বসে রয়েছে, সারি সারি দিয়ে মানুষ বসে রয়েছে, তাদের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল এফআইপির মাধ্যমে তাদেরকে প্রথমে যাচাই করা হচ্ছে। যাচাই করার পর বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তারা বৈঠক করছেন এবং বৈঠক করে তাদের মধ্যে যাদেরকে তারা স্বীকার মেনে নিচ্ছেন যে হ্যাঁ আমাদের বাংলাদেশের নাগরিক, সুতরাং এরা তোমরা পাঠিয়ে দিলে আমরা তাদেরকে নেব, তাদেরকে ওরা পাঠিয়ে দিচ্ছে। আর যাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ মানতে চাইছে না, অথচ তারা ভারতবর্ষেরও নাগরিক নয়, আবার ধর্মে তারা ইসলাম, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। এই রকম যারা এসে প্রচুর মানুষ এখানে এসে জড়ো হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে এই সংখ্যাটা প্রত্যেকদিন শুধু এই অঞ্চল দিয়ে, অর্থাৎ এই যে বর্ডার অঞ্চল যেটা আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর চেকপোস্টের এই অঞ্চল থেকে গড়ে প্রত্যেক দিন সংখ্যাটা 150-200, ওখানকার স্থানীয় মত বলছে এটা সংখ্যাটা 400-500 পর্যন্ত হয়ে যেতে পারে। 400-500 সংখ্যায় প্রত্যেক দিন পার করে দেওয়া হচ্ছে বাংলাদেশের উপরে শুধু একটা অঞ্চল দিয়ে। এই যে তরাই অঞ্চল, তারালি যে অঞ্চলটা, তারালি অঞ্চলের মধ্য দিয়ে নদীর বর্ডার রয়েছে, এটা সোনাই নদী বর্ডার, এই সোনাই নদীর উপর দিয়ে এদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। গড়ে 500 থেকে 1000 এরকম সংখ্যাও অনেকে বলছেন, স্থানীয় সূত্র থেকে আমরা যেটুকু জানতে পেরেছি। সেখানে এরা যখন আসছেন তাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদের যখন লাইন আসছে তখন তাদেরকে বিএসএফ নিয়ে গিয়ে তাদেরকে পৌঁছে দিচ্ছেন। এই আশার তারা যখন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জড়ো হচ্ছেন, আসার সময় তাদের নানান রকমের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এখানে যখন থাকছেন তাদেরকে আরো অনেক রকমের সমস্যা, খাদ্যের কিছু সমস্যা আছে ইত্যাদি নানান রকম সমস্যার কথা তারা বলছেন। শুনে নি তারা কি বলছেন। পার্টি থেকে আপনাদের সাহায্য করছে না কেউ? কোনো রাজনৈতিক দল থেকে না, পার্টি থেকে কোনো সাহায্য করছে না কেউ? কোনো সাহায্য করছে কোনো পলিটিক্যাল দল? না, আমাদের পার্টি থেকে কোনো। তাহলে কারা সাহায্য করছে? শুধু গ্রামের লোক? আমাদের এখানে গ্রামের লোকেই সাহায্য করছে। কাউকে আর কেউ সাহায্য? এখানে আমাদের অন্য কেউ বাইরে কেউ সাপোর্ট করছে না, এখানে যা আছে গ্রামের লোকে আমাদের। কোথা থেকে এখন কোথায় মানে এখানে কলকাতার কোথা থেকে, এখানে কোথা থেকে এসছে? এখানে হচ্ছে আপনার সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে।
এখানে এলেন কি করে, মানে ভারতবর্ষে আপনারা এলেন কি করে? আপনি কি ভারতবর্ষের লোক না বাংলাদেশের? বাংলাদেশের লোক। বাংলাদেশ, ভারতবর্ষে এলেন কি করে? ছোটবেলায় মা নিয়েছিল, মা এখানে মারা গেছে। আচ্ছা আচ্ছা, মা মারা গেছে, তারপর থেকে এখানে আসেন। তাহলে চলে যাচ্ছেন কেন? তাহলে এদেশে এখানে চাপা চাপ দিচ্ছে। আচ্ছা, তা আপনার কি এদেশে কাগজপত্র নেই? কোনো কাগজপত্র নেই। বাংলাদেশে আছে? বাংলাদেশে কোথাকার? বাংলাদেশ যশোর জেলা। যশোর জেলা, সেখানে সব কাগজপত্র আছে। এই যে এভাবে যেভাবে নিয়ে যাচ্ছে এভাবে যাতে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে। তারপরে আমি কতক্ষণ আগে আইছি, ঘন্টা 3 আগে আইসে শুনি তো ওরা তো ওই গ্রামের লোকেরা একটু খাইতে দিতে দিচ্ছে, আর কোনো খাওয়া দাওয়ার পাচ্ছে না। আর এই ঠান্ডায় থাকে লোক। এই আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে আইছি। কলকাতা কোথায়? এই কুপারকে জ্যাঙ্গেল থেকে। আপনি ওখানে কি কাজ করতেন? হ্যাঁ, সুইপারের কাজ করতাম। সুইপারের কাজ করতেন। আপনি চলে এলেন কেন? ওই তো খেদা দিচ্ছে, থাকবো কি করতে? আমার তো রেশন কার্ড মেশন কার্ড কিছু নেই, তো থাকবো কিন্তু ডাক্তারের সুবিধা নেই। আপনি কবে এসেছেন ভারতবর্ষে? কবে এসেছেন? আইছি 5-6 বছর হয়েছে। 5-6 বছর হয়েছে। তো এসে এখানে কাজ করছিলেন, এখন আপনি যাবেন, এই যে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, আপনি গিয়ে কি করবেন? এই যেরকম গরিবের কাজ করবো। আমরা তো বাংলাদেশে কোথায় থাকেন? ওই কয়রা গাঙ্গের পার বাড়ি। গাঙ্গের পারে বাড়ি। কাগজপত্র সব আছে আপনার কাছে? না, ওই দেশে কাগজপত্র নেই। আপনাকে তো বাংলাদেশ ঢুকতে দেবে না, তখন আপনি না ঢুকলে বাঙালি বুঝে নিবেনি। আমার তো নিচে আসি 5-7 বছর হয়েছে, তখন তো ভোটার কার্ড ছিল না। আচ্ছা, বুঝেননি, তখন তো বয়স হয়েছিল না ভোটার কার্ডে। আচ্ছা, তো বাংলাদেশের কোনো কাগজ আপনার কাছে নেই? আছে, বাচ্চাদের ডকুমেন্টস আছে, সার্টিফিকেট এটাই নিয়ে আসি। কিছু দেখে মেখে নিয়ে এই যে সিরিয়ালে ওই 8 জন নিয়ে যাচ্ছে, আবার এটি নিবে সারা রাত লাগাইয়া, আবার না আবার 3 দিন থাকবে। যাই আস্তে আস্তে 2-3 দিন করে থাকিয়ে যাচ্ছে। এক দিনে কতজন করে লোক যাচ্ছে সেটা তো বলতে পারি না, ওটা ওখানে গিয়ে বলতে হবে। আর কয়জন নিচ্ছে? 150-200 জন করে লোক যাচ্ছে। হ্যাঁ, ও তো লোক তো দেখেনি, প্রচুর লোক, 200-150 লোকই যাচ্ছে। এই দেখো পুলিশে গাড়ি খারিয়ে টল দিচ্ছে, পুলিশে পয়সা নিয়ে দিচ্ছে, না নিলে আটকে দেবো। বাগানে নিয়ে আটকাইতে দিচ্ছে, গর্ভবতী মায়ের সরকার 4 জন নিয়ে আটকাইতেছে বাগানে পুলিশে। পুলিশ তো আরো বেশি খারাপ সরকারের থেকে। না, এই যে টাকা পয়সা আপনার পকেটে নেই, তাহলে আপনি যাবেন মানে এলেন কিভাবে? এই তো পয়সা আইছি, যা ছিল মালটাল বিক্রি করে আইছি, তার বাকি যেটা ছিল পুলিশে ধরে নিয়ে নিয়েছে 5-7 হাজার। পয়সা 50,000 দিতে, 50,000 কই পাবো? 5-7 হাজার দিয়ে চলে আইছি, লুগি মানুষ নিয়েছে, তাও পয়সা নিয়ে নিচ্ছে। এই রাস্তাটা আসছে গাড়িটা বাঙালি গো, আটকাটকে পুলিশের পয়সা নিচ্ছে, লাদারা এই পেশার মোড়ে এইসব জায়গায় যেখানে আটকাচ্ছে পুলিশের পয়সা নিচ্ছে। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে না নিলে তো জেলখানায় দিয়ে দিচ্ছে মিথ্যা কেস লিখে। আমরা যে বিষয়টা এখান থেকে খবর পাচ্ছি, গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে আমরা যে খবরটা পেলাম, যে এইটা তো শুধুমাত্র হাকিমপুরের চিত্র দেখছেন। এইরকম বনগা পেট্রাপোলে, যেখানে ডাঙ্গা বর্ডার, এটা তো নদী বর্ডার, ফলে এখানে একটু কম সংখ্যায়, অর্থাৎ এখানে স্থানীয় সূত্র বলছে 500 থেকে 1000 প্রত্যেক দিন যায়। আর ডাঙ্গা বর্ডার দিয়ে হাজারে হাজারে মানুষ পিল পিল করে চলে যাচ্ছে, সেটা বনগা পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, ইটিন্ডা বর্ডার, এই সমস্ত অঞ্চল দিয়ে পাস করছে হাজারে হাজারে মানুষ। তারা কিন্তু ওপারে চলে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা এদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এরা বেশিরভাগই 5 থেকে 7 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসছে অবৈধভাবে, যারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র সেভাবে করতে পারেনি, এবং এদেশে এসে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, কেউ সাঁতরাগাছি, কেউ রাজারহাট, নিউটাউন, এই সমস্ত জায়গায় দখল করেছে। যদিও তারা স্বীকার করছে না, কিন্তু আমরা বিভিন্ন অঞ্চল থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি রাজনৈতিক মদতে এই সমস্ত লোকজনের সাথে তারা বসেছিল। প্রশ্ন একটাই, এটা কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে, নির্বাচন কমিশনকে ভাবতে হবে, রাজ্য সরকারকেও ভাবতে হবে, যারা আজ থেকে 15-20 বছর আগে এসছে বাংলাদেশ থেকে, অবৈধভাবে এসছে, এদেশের অবৈধ অনুপ্রবেশকারী, যারা সিপিএম এর জামানায় এসছে, যারা তৃণমূল কংগ্রেসের জামানায় আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর আগে এসছে, তাদের একটা বিরাট অংশের কিন্তু এদেশে অবৈধভাবে কাগজ হয়ে গেছে। এবং আমরা যেটা জানতে পারলাম প্রশাসন সূত্র মারফত, এদের কাছে যা কাগজ আছে, ভারতীয় নাগরিক হিসেবে আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের কাছে অত পরিমাণ কাগজ নেই। তাহলে এই লোকজনদের ক্ষেত্রে ঠিক কি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু আমাদের কাছে এখনো অজানা। সেই সংখ্যাটাও কিন্তু কয়েক কোটি। ফলে সেই সংখ্যার বাংলাদেশি যারা মুসলমান, যারা রোহিঙ্গা, যারা আজ থেকে 10 বছর আগে এসছে, বাংলাদেশি মুসলমান বিশেষ করে, তাদের ক্ষেত্রে কি প্রশাসন কি পদক্ষেপ নেবে, কেন্দ্রীয় সরকারই বা কি পদক্ষেপ নেবে, নির্বাচন কমিশনই বা SIR এর ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে।